নাকি? চোখে দেখে না? নাকি এই বয়সে বুড়োদের মতো চোখ বাড়িয়ে রেখে বাইরে এসেছেন? যত সব কানান্দল আসে আমার সামনে। বাড়িতে ঢুকতে গিয়ে আমি কারোর সাথে যেন খুব জোরেই ধাক্কা খাই। ধাক্কাটা এতটাই জোরে লাগে যে সামনে থাকা কেউ একজন ধপ করে পড়ে যায়। আমিও টাল সামলাতে না পেরে পড়ি তার পাশে। কণ্ঠ শুনে ভালো করে তাকাতে দেখি একটা মেয়ে। উফ, কি সুন্দর দেখতে। তবে যতটুকু মনে হচ্ছে মেয়েটি আমার থেকে সিনিয়র। যদিও এটা আমার চাচার বাড়ি, তবে তিনি যে আমার চাচা হন তা আমি জানতামও না। তিনিও আমাকে জানেন না। তবে চাচার বাড়িতে ভাড়া থাকতে আসছি, আর প্রথম দিনেই কোনো মেয়ের উপরে এসে হোঁচট খেয়ে পড়ি। আমি বড় একটা ঢোক খেলি। এমনিতেই বাড়ি ভাড়া পাওয়া যায় না, ব্যাচেলরদের কোনো কেউ ভাড়া দিতেই চায় না মানুষ। খুব কষ্টে মায়ের থেকে এই ঠিকানা জোগাড় করে আসে। যদি এটাও চলে যায় কি যে হবে। মেয়েটির কোনোই কেটে গেছে। সে উঠে দাঁড়ায়, আমার পায়ে জোরে একটা লাথি দিয়ে বলে, এই গর্ত, চোখ কি বাইরে তোমার? নাকি চোখের মাথাকে রাস্তাঘাটে চলাফেরা করো? সামনে কে সেটা দেখা যায় না? নাকি মেয়ে মানুষের সাথে ধাক্কা খেতে খুব মজা লাগে তোমার? মেয়েটি আমাকে একের পর এক ঝাড়ি দিয়ে যাচ্ছে, আর আমি স্থির দৃষ্টিতে মেয়েকে দেখছি। কি সুন্দর মেয়েটা, হাঁটছে, হাইটে আমার সমান। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে পাক্কা সিনিয়র। বয়সের ফারাকটাও দেখতে পাই। কিন্তু মেয়েটা কে? বাড়িওয়ালার সিনিয়র মেয়ে নাকি? তাহলে তো চাচাতো বোন হয়। কিন্তু এসব কাজিন সম্পর্ক বহু দূরের। আমি কথা বলি না দেখে মেয়েটা রেগে আবার বলে, বাবাজি এসব বোকা কানা লুলা লোক কোথা থেকে ধরে আনে? তোর আজ দিনটাই খারাপ আমার। যাচ্ছিলাম একটা ভালো কাজে, কোথা থেকে এক অন্ধ এসে সব কাজের 12টা বাজিয়ে দিল। শর্ত সামনে থেকে কোথা থেকে এসব আজাইরা লোক আসে কে জানে? এটা পুরো বস্তি বানিয়ে ফেলেছে প্রতিবন্ধকতাকার। যা সর। আহ, মেয়ের কি ঝাড়ি! এটা মেয়ে নয়, যেন শুকনো মরিচ। দেখতেও কি হেব্বি সুন্দর, ভয়েসটাও মারাত্মক মিষ্টি মেশানো। এতটা কিউট মেয়ে আমি যেন জীবনেও দেখিনি। মেয়েটির সৌন্দর্য দেখে আমি যেন এক লহমায় স্তব্ধ হয়ে যাই। তার রাগ এবং সৌন্দর্যের মিশ্রণটা যেন এক অদ্ভুত কবিতার মতো। আহা, তার মসৃণ ত্বকে লেগে থাকা রক্তবিন্দুগুলো যেন শিল্পীর আঁকা রঙের মতো মনে হচ্ছে আমার। তার মুখটাও একদম নিখুঁত, যেন আল্লাহ নিজ হাতে তাকে বানিয়েছে। কিন্তু আমি সব কেন ভাবছি? কাম সারছে নাকি আমার? কিন্তু মেয়েটার টানা টানা গভীর কালো চোখ, যা রাগের কারণে আরও জলজল করছে। এই চোখের চাহনি মুহূর্তে যে কারো হৃদস্পন্দন থামিয়ে দিতে পারে তা বলার বাইরে রাখে না। চোখের পাতায় ঘন কাজলের রেখা নেই, তবুও চোখ দুটো এত মায়াবী যে পলক ফেলতেই মন চায় না। তার নাকটা সামান্য ওছো, আর ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি দিয়ে তৈরি। আল্লাহ, গোলাপি পাপড়ি যা মিষ্টি হলো এখন তাচ্ছিল্যের ভঙ্গিতে কোচকে আছে। আমি যেন পাগল হয়ে যাব এই মেয়েকে না পেলে। সে যখন কথা বলেছে, ঠোঁটের নাড়াচাড়া দেখলেও যেন মন ভরে গেছে আমার। যদিও তার কথাগুলো বিষের মতো তিতা, তবুও তার কণ্ঠস্বরটা মারাত্মক মিষ্টি, যেন বাঁশির সুরের সঙ্গে শুকনো মরিচের ঝাল মিশে এক নতুন সুর তৈরি করে। তার চুলগুলো পিঠ ছাড়িয়ে কোমর পর্যন্ত নেমে গেছে। ঘন কাজল চুলগুলো বাতাসে হালকা দুলছে, যেন মেঘের ফেলা নেমে এসেছে পৃথিবীতে। আমি চোখে সরাতে পারছি না। হায় আল্লাহ, আমার কি হলো? মেয়েটার পোশাকটা বেশ সাধারণ, কিন্তু এই পোশাকেই তাকে যেন স্বর্গের অপ্সরী মনে হয়। তার উচ্চতা আমার কাছাকাছি, গড়নটা ছিপছিপে, যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে। তার হাঁটা চলায় একটা আত্মবিশ্বাসী ভঙ্গি আছে, যা প্রমাণ করে সে নিজের সম্পর্ককে বেশ অবগত এবং এই বাড়িসহ আশেপাশের সকল কিছুতে একত্র অধিকার আছে বোঝা যাচ্ছে। যাকে বলে এক প্রকার গন্ডি হোক বা সিনিয়র, মেয়েটাকে আমার প্রচণ্ড ভালো লাগছে। আমি পাগল হয়ে যাব এই মেয়েকে যদি রোজ না দেখি। কিন্তু কীভাবে? মেয়েকে তো চিনি না, বাড়ির আত্মীয় নাকি? ধুর, পরিচয়টা জেনে নেওয়া দরকার ছিল। আমার এমন চুপ থাকা দেখে মেয়েটি আরও যেন ক্ষিপ্ত হয়ে যায়। সে হাত নেড়ে আরও অনেক কথা বলতে শুরু করে। তার রাগের প্রকাশ যেন এক পরক বোমার মতো। এই যে তুই এখন ওখানে বসে আছিস কেন? ওর বলছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোর কি চোখে কোনো লজ্জা শরম নেই নাকি? চোখ দিয়ে কি গিলে খাবি আমাকে? তুই কি আদব কায়দা শেখায়নি নাকি তোর বাড়ির লোকজন তোর মতো মূর্খ? সে তার কোনোই থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে আরও উত্তেজিত হয়ে ওঠে। আমি বোকা বোকা দৃষ্টিতে মেয়েটিকে দিয়েছি। সে আবার আমার দিকে তাকিয়ে বলে, দেখ, তোর এই নির্বুদ্ধিতার জন্য না আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আমার এত সুন্দর ড্রেসটা নষ্ট হলো, আমার কোনোই কেটে রক্ত বের হচ্ছে। এর মূল্য কে দেবে?
তোর মতো একটা হাতারামকে দেখলে তো মনে হয় না যে তোর কাছে 1 টাকাও আছে। তুই কি এখানে ভাড়া এসেছিস? আমার বাবার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরনের অসভ্য ইতরের এখানে ঢুকতে দেওয়াই উচিত না। বস্তি থেকে উঠে আসা মানুষজনের স্বভাব কি সহজে পাল্টায়? আমি তখনও মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকি। সে আমার দিকে আরও এক ধাপ এগিয়ে আসে। এই কেন আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কি মানে? হ্যাঁ, চোখে কি কোনোদিনও মেয়ে দেখেননি? তোর এই দৃষ্টি এখন আমার ভালো লাগে না। সর বলছি, নাহলে ভালো হবে না। আমার বাবা এলে তোর 1 সেকেন্ড এই বাড়িতে থাকা হবে না। এখন ওঠ আর নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে সোজা নিজের ঘরে যা। কোনো প্রতিবন্ধীকে আমি আমার আশেপাশে দেখতে চাই না। মেয়েটা চলে যায় আর আমি মাটিতে পড়ে থাকা বইগুলো তুলতে শুরু করি। আমার মুখে তখনও তার অপলক সৌন্দর্যে ঘোর লেগে থাকে। ঝাড়িতে আমি আহত নই, বরং তার সৌন্দর্যে আমি আরও বেশি করে আহত হয়ে গেলাম। মনে মনে ভাবি, এই ঝাল মিষ্টি মেয়েটার নাম কি হতে পারে। আমি ধুলো ছেড়ে কোনো মতে নিজের নতুন ভাড়া নেওয়ার রুমে চলে আসি। সারা শরীর এখনও ব্যথা করছে। রীতি নামের ওই ঝাল মিষ্টি মেয়েটার ঝাড়ি আর সৌন্দর্যের ঘোর এখন আমার চোখে লেগে থাকে। ধপ করে বিছানায় বসার পর সব চিন্তা যেন এসে ভিড় করে। মনে পড়ে আজ থেকে 2 দিন আগের কথা, যখন এই বাসাটা আমি খুঁজে পাই। কি কষ্টটাই না করতে হয়। অনেক কষ্টে বাড়িটা খুঁজে পাই আমি। কেউ ভাড়া দিতে চায় না। 2 দিন আগে আমি প্রায় ক্লান্ত শরীর নিয়ে এই এলাকায় আসি। এক চায়ের দোকানে বসি। মামা, একটা চা দিয়েন তো, সারাদিন যা থকরটা না গেল। চাওয়ালা মামা চা দিতে দিতে আমার দিকে তাকায়। তার চোখে যেন গভীর কৌতূহল আমাকে নিয়ে। এভাবে দেখার কি আছে ভাই? সে বলে, কি মামা, অনেক টেনশনে আছেন মনে হচ্ছে। তারপর অনেক ঘেমেও গেছেন। আর বলো না মামা, সেই সকালে বের হই, একটা বাসা খুঁজছি প্রায় মাসখানেক ধরে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় পাচ্ছি না। তার মানে আজ সারাদিনে একটাও পাননি? আরে মামা, পাই তো, কয়েকটা পাই, কিন্তু যখনই বলি আমি ব্যাচেলর তখনই না করে দেয়। আচ্ছা আপনি বলেন, আমরা ব্যাচেলর বলে আমাদের এমন কি দোষ? বাসা ভাড়া দেওয়া নিষেধ আমাদের। জীবনে ব্যাচেলর হয়ে মনে হয় বড় পাপ করছি মামা। মা একটা ঠিকানা অবশ্য দিয়েছে, তবুও মনে হয় না কাজ হবে। মামা, কিছুই করার নেই, এই শহরে এমনটাই চলে। এই নেন আমার টাকা। দেখি এখানে মায়ের পাঠানো ঠিকানাটা কোথায় থাকতে পারে। কথাটা বলে আমি যখনই উঠতে যাব, কিছুটা দূরে যখন সামনে দোতলা বাড়ির দিকে চোখ পড়ে, আহ কি সুন্দর বাড়ি। তখন বাড়ির গেটের সামনে সুন্দর করে সাইনবোর্ড টানানো আছে, আর সাইনবোর্ডে লেখা আছে অপরতলা ভাড়া দেওয়া হবে। মায়ের ঠিকানার সাথে মিলে যায়। অনেকটা খুশি লাগে আমার, কিন্তু সারাদিনের কথা মনে পড়ে মন খারাপ হয়ে যায় যদি ব্যাচেলর ভাড়া না দেয়। আচ্ছা চাওয়ালার মামার থেকে জিজ্ঞেস করে দেখি। আচ্ছা মামা, এই বাড়িটা তো ভাড়া দেওয়া হবে তাই না? জি। আচ্ছা এই বাসায় কে কে থাকে? যিনি থাকে উনি একজন ব্যবসায়ী, তার একটা মেয়ে আর একটা ছেলেও আছে। ধ্যাত, মেয়ে মেয়ে মেয়ে, এই নামটা এখন আমার কাছে বিরক্তি লাগে। কারণ আজ সারাদিন ঘুরেও বাসা ভাড়া না পাওয়ার একমাত্র কারণ এই মেয়ে। যে বাসায় যাই সেই বাসাতেই এক সমস্যা, তার নাকি মেয়ে আছে, তাই কোনো ব্যাচেলর ছেলেকে বাসা ভাড়া দেওয়া নিষেধ। আচ্ছা আপনারাই বলেন, আমি কি বাসা ভাড়া নেওয়া বাদ দিয়ে তার মেয়েকে নিয়ে পালাবো? জীবনটা থাক, আর বললাম না। আমি নিজের বিরক্তি চেপে চুপ করে থাকি। চাওয়ালা মামা আমাকে দেখে একটু হাসে। হাসাটাই স্বাভাবিক। মামা, কি হলো? কিছু না। আচ্ছা মামা, উনি কি কোনো ব্যাচেলরকে বাসা ভাড়া দেবে? তা ঠিক বলতে পারবো না, আপনি গিয়ে তাদের সাথে কথা বলুন। আর হ্যাঁ, আপনার ভাগ্য ভালো, বাড়িওয়ালা কিছুক্ষণ আগেই বাসায় এসেছে, দেখেন কথা বলে। আমি আর দাঁড়াই না, সন্ধ্যা হয়ে আসে। আজকের মতো বাড়ি খোঁজা শেষ করতে হবে, তাই আর কিছু না ভেবে চলে যাই ওই বাড়িতে। দারোয়ানকে আমি ভাড়ার কথা বলাতেই গেট খুলে দেয়। ভিতরে ঢুকে মেন দরজায় মৃদু ধাক্কা দিলাম। কিছু সময় পরেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসে একজন চাচা। তার চেহারায় একটা শান্ত ভাব আছে। কে তুমি? কি চাই এখানে? কিছু চাই না, মানে আমি আসছিলাম, আপনার ওই দোতলা ভাড়া দেওয়া হবে। বাইরে সাইনবোর্ডে দেখলাম টু লেট লেখা আছে, তাই এসেছিলাম। হ্যাঁ, কিন্তু কে ভাড়া নেবে? জি আমি। কি করো তুমি? জি আমি পড়াশোনার পাশাপাশি একটা অফিসেও কাজ করি। ও, তা ভিতরে আসো, বসে কথা বলি। আমি ইতস্তত করে ভিতরে ঢুকে আমার বুক ধুরু ধুরু করে কাঁপে। জানি কিছুক্ষণ পরেই সেই পরিচিত উত্তর আসবে, মেয়ে আছে, তাই ব্যাচেলরকে ভাড়া দেওয়া সম্ভব না। নিজেকে প্রস্তুত করি সেই সময়টার জন্য। সোফাতে এসে বসলাম। উনি প্রশ্ন করে, আগে কোথায় থাকতে? মিরপুর আছে, ওইখান থেকে অফিসটা অনেক দূরে হয়, তাই এদিকে একটা বাসা খুঁজছিলাম আর কি।
চাচা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তার চোখে কোনো দ্বিধা বা সন্দেহ দেখি না। তিনি বলে, আচ্ছা, নো প্রবলেম। তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো, তোমার কাগজপত্র দেখাতে হবে। ধন্যবাদ আঙ্কেল, এই নিন, সব সাথেই আছে। আমি মনে মনে অনেক খুশি হই, কারণ সারাদিন অনেক খোঁজার পর একটা বাড়ি পাই। এটার জন্য বিশাল বিশাল এক লটারি জেতার মতো। উনি আমার সব ডিটেলস দেখতে থাকে। এক পর্যায়ে বলি, তাহলে আঙ্কেল আমি কাল সব কিছু নিয়ে আসি? সেটা তোমার ইচ্ছা, কবে উঠবে? তাহলে আজ আমি আসি আঙ্কেল, বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে রাখি। কথাটা বলে আমি চলে আসি সেখান থেকে। আগের বাসায় এসে সব কিছু গুছিয়ে শুয়ে পড়ি আর ভাবতে থাকি সারাদিন খোঁজাখুঁজির পর একটা বাসা পাইলাম, কিন্তু একটা কথা ভেবে পায় না যে বাসায় যাই সবাই এক কথা বলে, কোনো ব্যাচেলরকে তারা বাড়ি ভাড়া দেবে না। কিন্তু উনি তো পুরাই উল্টো, আমি ব্যাচেলর যেন বলার সাথে সাথে রাজি হয়ে গেল। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। চোখ খুলে তাকালাম, অনেক রেস্ট নিয়েছি। এখন রুমে সব কিছু নতুন করে নতুন রুম সাজাতে থাকে। যাক বাবা, শেষমেশ সাজানো হলো। তাই একটু ছাদে গিয়ে প্রকৃতির বাতাসে গা ঠান্ডা করে আসি। আমি বাইরে বের হয়ে সিঁড়ি দিয়ে পা বাড়াই, আর ঠিক তখনই আবার আরেকজনের সাথে ধাক্কা খাই। উফ, কি হলো আমার আবার? আরে আমি তো কিছু একটার সাথে ধাক্কা খাই, কিন্তু কিসের সাথে খেলাম? কপালে হাত দিয়ে পেছন দিকে তাকাই, দেখি সেই মেয়েটা। আবার ধাক্কা খেলাম তার সাথে। আমার জীবনটা যে তেজপাতা হয়ে যাবে। তবে এই মেয়ে তো সাধারণ মেয়ে না, ডেঞ্জারাস মেয়ে। যদিও পরীর মতো দেখতে, কিন্তু এই মেয়েটা কে? আচ্ছা, সেদিন যে চাওয়ালা মামা যে বলেছিলেন বাড়িওয়ালার মেয়ে আছে, সেই তো ইনি হতে পারে। সকালে যেভাবে বাবার বাড়ি করছিল, মেয়েটির দিকে যেই তাকাই দেখি মেয়েটা মিটমিটি হাসে। কারণ কি, আগে দেখেছি কোনো মেয়ের সাথে যদি কোনো ছেলে ধাক্কা লাগে তাহলে মেয়ে ছেলেটাকে অনেক কথা শোনায় এবং কি থাপ্পড় মারে, কিন্তু উনি তো দেখছি হাসে। তবে সেই হাসিটা যেন ব্যঙ্গ মেশানো। কি হলো, আবার ধাক্কা খেলেন? বারবার কেন আমার পথে আসেন বলুন তো? নাকি প্রথমবার ধাক্কা খেয়ে আপনার মজা লেগে গেছে? আমি তো চলেই যাচ্ছিলাম, এবার ধাক্কা লেগে কোথায় পড়লেন? কোনো খুঁটি তো এখানে নেই। নাকি এবারও আপনি ইচ্ছে করে আমার উপরে এসে পড়েছেন? বলুন। আমি এবারও বাক্যহারা হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকি। সে এখন সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার সৌন্দর্যের কোনো খোঁজ নেই। তার হাসিটা যেন বরফের মতো শীতল। সকালে অ্যাটম বোম ছিল, এখন তার ছিল ভাব চেহারায়। তবে এবার ধাক্কাতে সে নয়, আমিই পড়ে যাই। প্রথমবার আমি কথা বললাম, আমি আসলে সকালেও দেখিনি, সামনে অনেকগুলো বই ছিল, তাই না দেখে ধাক্কা খেয়ে যায় আপনার সাথে। এবারও ভুল হয়ে গেছে। আমি কোনো মতে উত্তর দিলাম। আমার কথা শুনে সে হাসির পরিমাণটা আরও বাড়িয়ে দেয়। সে হাসিতে কোনো মিষ্টির সুর থাকে না, তাকে কেবলই তাচ্ছিল্য। ও প্রতিবন্ধী না তাহলে তুমি? কথা বলতেও চোখে দেখতেও পারো, তবে এখন দেখো না ইচ্ছে করেই এমন করে। তোমাদের মতো অন্ধ মানুষেরা কখনোই দেখে না। আর শোনো, এটা তো মাত্র শুরু হলো। তুমি এসেছো আমার বাবার বাড়িতে ভাড়া থাকতে। ভুলে যাবে না আমি কি। আমি রিদি, এই বাড়ির সবচেয়ে সিনিয়র সদস্য। তোমার মতো ব্যাচেলারদের এখানে রাখা আমার একদম পছন্দ না। তুমি কি ভাবছো বাবা তোমাকে সহজে থাকতে দেবে? আরে আমার এক কথায় তোমার ভাড়া বাতিল করে যাবে। এখন যাও, আর ভবিষ্যতে আমার সামনে যেন ভুলেও কোনো কাজে না পড়ো। আমার সামনে দিয়ে হাঁটার আগে যেন 10 বার ভাববে। রিদির কথাগুলো আমার বুকে এসে লাগে। প্রথমবার তার রাগ দেখে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু এবার তার এই তাচ্ছিল্য আর ঔদ্ধত্য আমার খারাপ লাগে। সে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। তার সেই ঘন কালো চুলগুলো সিঁড়ির ধাপ ধরে যেন ঢেউ খেলে যায়। সে চলে যাওয়ার পরেও আমি সেখানেই দাঁড়িয়ে থাকি, ভাবতে থাকি আমি কোথায় এসে পড়লাম। এই শুকনো মরিচের ঝাল এবার আমার জীবনকে অতিষ্ঠ করে তুলবে, কিন্তু আমি তো সহজে হাল ছাড়ি না। রিদি, তোমার মতো ঘরে থাকলে, যার জন্য এই শহরে সব বাড়িওয়ালা ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে যায় না, আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছ। দেখি তোমার এই চ্যালেঞ্জ আমি কিভাবে মোকাবেলা করি। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে ছাদের দিকে পা বাড়াই। পরদিন আমি অফিস থেকে দ্রুত আসি। নতুন জায়গা, ভাড়াটাও ঠিকঠাক আছে। আমি ওপরতলায় থাকি। গতদিন যে মেয়েটার সাথে দুবার ধাক্কা লাগে, মেয়েটা বাড়িওয়ালার মেয়ে, নাম রিধি। আমি ফোন চাপতে চাপতে ছাদের দিকে যাচ্ছি। পরন্ত বিকেল হয়েছে, চারপাশটা বেশ সুন্দর লাগছে। এমন পরিবেশে বিকেল উপভোগ না করলে কি চলে? আমি ফোন দেখতে দেখতে ছাদের দরজার কাছে আসতেই আবার কারোর সাথে ধাক্কা খাই। উফ, আজকে কার সাথে ধাক্কা খেলাম আমি? জীবনটা কি সবসময় ধাক্কা খেয়ে যাবে? ভালো লাগে না। কারো কপালের সাথে আমার কপাল লাগে, ফুলে যায় কপালটা। উফ।
কিন্তু হায় আল্লাহ, এ কি? সামনে দাঁড়িয়ে আছে বাড়িওয়ালার মেয়ে, এটা কিছু হলো? সবসময় কি আমি এই মেয়ের সাথেই ধাক্কা খাবো? মেয়েটারও কি আমার সাথে ধাক্কা খাওয়ার যোগফল চলছে নাকি? আর পৃথিবীতে মানুষ নেই, এই মেয়ের সামনেই বারবার পড়তে হবে। নিজেকে বকা খাওয়ার প্রস্তুত করে নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু এটা কি হলো? হৃদি হো হো করে হেসে ওঠে কেন? আগে তো দেখি মেয়েরা ছেলেদের সাথে ধাক্কা খেলে অনেক কথা শোনাতো, এমনকি থাপ্পড় মারে, কিন্তু ইনি তো হাসছে। ব্যাপার কি? ওনার মাথায় মনে হয় আমার সাথে ধাক্কা খেয়ে সমস্যা হয়ে গেছে, অতি তাড়াতাড়ি তাকে ডাক্তার দেখাতে হবে। আমি বললাম, এই যে আপু, আপনি হাসেন কেন? আমার সাথে ধাক্কা লেগে কি আপনার মাথা খারাপ হয়ে গেল? আচ্ছা থাক, আমি সরি বলে নিচ্ছি। রিদি আপু তখনও কোনো কথা না বলে শুধু হেসেই যাচ্ছে। আরে ভাই, এভাবে হু হু করে হাসার কি হলো বুঝলাম না তো। তার সেই হাসিতে কোনো মিষ্টি ভাব নেই, আছে কেবলই উপহাস। আমার কি জোকার মনে করে? মানছি ভুলে ভুলে বলে বারবার ধাক্কা লাগে, তাই বলে কি এইভাবে হেসে আমাকে উপহাস করবে? তার চোখে মুখে এক ধরনের দুষ্টুমি খেলা করছে। সে হাসতে হাসতে সামনের দিকে চলে যায়, কোনো কথাই বললো না আজ। না, আমি এটা একদমই মানতে পারছি না। মেয়েটা হাসবে হাসুক, কিন্তু আমার সাথে ধাক্কা লাগার পরই কেন হাসবে? কিছু না বলে এভাবে হাসার কি মানে আছে? কেন হাসলো সেটা তো বলে গেল না সে। আমি নিজের কপালে হাত দিই, জায়গাটা বেশ ব্যথা করছে। যাই হোক, সে হাসছে, তার মুখ দিয়ে, এতে আমার গিয়ে ছাদে গিয়ে এক কোণে বসে পড়ি। চারপাশে তাকালাম, দোতলা ছাদ থেকে যতটুকু শহর দেখা যায় সেটা উপভোগ করার চেষ্টা করছি। ছাদের এক কোণায় কিছু ইট রাখা, ইটের উপরে দাঁড়ালে ছাদের রেলিং থেকে কিছুটা উঁচু লাগে। আমি সেখানে উঠলাম, বুঝলাম নিচের বড়ই গাছ থেকে বড়ই পাড়ার জন্য এমন ব্যবস্থা করে রেখেছে মেয়েটা। আমি সেখানে দাঁড়াতেই বেশ জোরে বাতাস আসে। আহ, শান্তি! কি বাতাস! আমার প্যান্টের ভিতরে ঢুকছে কেন? সমস্যা কি? ঠিক তখনই চোখ যায় আমার ট্রাউজারের চেনের দিকে। এ কি? আমার তো সর্বনাশ হয়ে গেল। এখন ভাবছি মেয়েটা কেন হাসলো? একটা লুচ্চা মেয়ে কোথাকার, একবারও ইশারা করে বোঝালেও না। এটা কোনো কথা? ছি, কি লজ্জা! লজ্জাতে ইচ্ছে করছে এখনই ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে মরে যাই। আরে, আপনারা কি ভাবছেন আমার আবার কি হলো? আসলে আমার পেন্টের চেন খোলা ছিল, আর সেই ফাঁক দিয়ে বাতাস আমার পেন্টের ভিতর ঢুকে থাকে, যেটা দেখে মনে পড়ে বাড়িওয়ালার মেয়ের কথা। আমি দ্রুত চেন টেনে দিই, তখনই বুঝতে পারি কেন মেয়েটা অমন করে হাসছিল। নিজেকে একটা চরম গর্দভ মনে হচ্ছে, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে আমার। ধাক্কা লাগার পর বুঝলাম রীতি ইচ্ছে করেই কোনো কথা বলেনি কেন আমার সাথে। সে যেন এই দৃশ্য আমাকে উপভোগ করতে দিয়েছে। রেদি নামে এই মেয়েটা তো ঝাল হওয়ার পাশাপাশি বেশ দুষ্টু বটে। ভাগ্যিস ভেতরে ছোট প্যান্ট পরা ছিল, না হলে অবস্থা যে কি হতো আল্লাহ বাঁচিয়েছে। তাড়াহুড়োই আজকে প্যান্টের চেনটাই আটকায়নি, ছি। যাই হোক, আর কিছু না ভেবে গা ঠান্ডা করে রুমে চলে আসি, এসে শুয়ে পড়ি। আর কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও চায় না। ঘুম ভাঙে পরদিন সকালে। উঠে গোসল করে বাইরে যাব, কিছু খেতে হবে, অনেক খিদে লেগেছে আমার। রান্না করতেও ইচ্ছে করছে না একদম। রেডি হয়ে বের হবার প্রস্তুতি নিয়েছি, আর তখনই মনে হলো কেউ ডাকছে আমাকে। দরজায় টোকা পড়েছে কয়েকবার। আমি দ্রুত দরজা খুলে দেখি বাড়িওয়ালার মেয়ে রিদি দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই উনি আবার হাসতে শুরু করে। মেয়ে তো দারুণ পাজি, এখনও হেসেই যাচ্ছে। তার সেই হাসি যেন এখন তার চোখে মুখে লেগে আছে। তাই আমি মাথা নিচু করে সব দিক ঠিকঠাক আছে কিনা চেক করে নিলাম। না, যাক, এবার সব ঠিকঠাক আছে। কিন্তু গতদিনের বিষয়টা মনে পড়তেই লজ্জা লাগছে আমার চুপ থাকা দেখে রিদি বলে, কোথাও যাচ্ছ মনে হয়? ও হ্যাঁ, তোমাকে তুমি বলছি কারণ আমার মাস্টার্স চলছে। তোমারটা এখনো অনার্স শেষ হয়নি জানলাম, 2 বছরের জুনিয়র, তাই তুমি করেই বলছি। জি আচ্ছা আপু, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি হাসিটা বন্ধ করেন। আমার কথা শেষ হতেই উনি আরও শব্দ করে হাসতে শুরু করে। কি লজ্জা রে! ধাক্কা খেয়ে উনি বকাঝকা দিয়েছিল, মেনে নিয়েছি, কিন্তু এভাবে লজ্জাতে ফেলে হাসছে। কিছু করার নেই, চুপ হয়ে গেলাম। তবে উনি স্বাভাবিক করে কথা বলেছে, তার প্রশ্ন ছিল বেশ স্বাভাবিকতা। উনি হয়তো ভুলে গেছে, আমি যেন কালকের ঘটনা মনে করিয়ে দিলাম। কি হলো, কোথাও যাচ্ছ নাকি? জি আপু, আমি একটু বাইরে যাচ্ছি, অনেক ক্ষুধা লেগেছে তাই। ও, তার দরকার নেই, আবু তোমাকে খেতে রাখলো, বললো যা তোর ছোট ভাই একটা ভাড়া থাকছে ডেকে আন। তা মিস্টার ছোট ভাই, চলো আমাদের বাড়িতে।
কথাটা শুনে আমি অবাক হই। এই প্রথম কেউ একজন আমাকে ব্যাচেলর জেনেও নিজেদের বাড়িতে খেতে ডাকে। যদিও রিদি আমাকে পছন্দ করে না, সেটা প্রথম দিনই বুঝেছি। তবে ছোট ভাই বানিয়েছে তার বাবা। আমার বায়ো দেখে বুঝেছে আমি রিদির ছোট হব, তাই হয়তো রাজি হয়েছে। না আপু, দরকার নেই, বাইরে যাচ্ছি, আমি বাইরে থেকেই খেয়ে আসবো। প্রায়শই বাইরে থেকেই খাই আমি। আমি দ্রুত উত্তর দিই। প্রথমত তার সঙ্গে ধাক্কা খাওয়া আর তার ঠাট্টা মনে আছে। দ্বিতীয়ত নতুন বাড়িতে শুরুতে এসে আমি খেতে চাই না, কেমন দেখাবে। বলার সাথে সাথে কি যাওয়া যাবে নাকি? রিদির সাথে তো কখনোই যাব না। আমার উত্তরে সে বলে, ও, তুমি কি আমাদের বাড়ির খাবার পছন্দ করছো না, নাকি আমাকে দেখলে তোমার খিদে মরে যায়? যদিও আমি জানি আমি অনেক মিষ্টি দেখতে, আমাকে দেখলে ক্ষুধা লাগবে না, তবুও বাবা যেহেতু রেখেছে যেতে তো হবে। ভদ্রতার খাতিরে বাদ দাও, বুঝছো? 2 দিনে তো আর বেশ দ্রুত আমার উপরে এসে ধাক্কা খাওয়ার নাম করেই পড়লে, তখন তো ভদ্রতা ছিল না। আজকে না এত ভদ্রতা দেখাচ্ছ শুনি। দেখুন আপু, আপনি ভুল ভাবছেন। ইচ্ছে করে কোনো বাড়ি ধাক্কা খায়নি। আপনাকে দেখলে ধাক্কা তো দূর, আমি দাঁড়িয়েই থাকতাম, আপনি গেলে তারপর যেতাম। ঠিক তখনই বাড়িওয়ালা আঙ্কেল আসে আমার সামনে। আমি অপ্রস্তুত হয়ে যাই। তাড়াতাড়ি ওনাকে দেখে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে তার মেয়েকে বলল, রিদি, কি হয়েছে রে মামনি? দাঁড়িয়ে আছিস কেন এভাবে? আমার ওনাকে দেখে গলা শুকিয়ে গেছে। মেয়ের সাথে কথা বলার অপরাধে উনি কি বাড়ি থেকে বের করে দেন? কিন্তু আমি তো কিছু করিনি, কি হবে আমার? এমন সময় রিদি বলে, কিছু না বাবা, উনি বলছেন বাইরে থেকে খেয়ে আসবে, ডাকছি তো শুনছে না, তাই বললাম বাবা রেখেছে। রিদির কথা শুনে আঙ্কেল বলে, না, বাইরে খাবে কেন? তাকে বলো সে এখনো মেহমান, আজকে 2 দিন আসলো, তাই আমাদের এখানে খেতে হবে। কি ব্যাপার রাজ, তুমি কি আমাকে পর ভাবছো? এসো, সংকোচ করো না, আমি মানুষটা অন্যরকম। অতিথি আসলে তাকে না খাইয়েই ছাড়ি না। আমি ওনার দিকে তাকিয়ে হাঁ করে, এমন মানুষও হয় পৃথিবীতে? আঙ্কেলের এমন আন্তরিকতা দেখে আমি আর না করতে পারি না। রিদি আমার দিকে বাঁকা চোখে তাকায়, মুচকি হাসে সে। আঙ্কেল চলে গেছে। রিদি বলে, কি হলো পিচ্ছি, এবার তো যাবে নাকি? এতটুকু শরীরে আবার তার কত ভাব, চুপচাপ চলে এসো। আমি আর কিছু বলি না, মাথা নেড়ে তার সঙ্গে যাওয়ার সম্মতি দিই। সে হাঁটছে আর আমি পেছন থেকে তাকে দেখছি। মেয়েটাকে এক পলকেই ভালোবাসা যাবে, কিন্তু আমি তো জুনিয়র তার কাছে, কিভাবে সম্ভব হবে? এখন সবাই খাবার টেবিলে বসে আছে। আঙ্কেল খুব আন্তরিক মানুষ, তার স্ত্রী অর্থাৎ আন্টিও বেশ যত্নশীল। কিন্তু হৃদি আমার দিকে 1 সেকেন্ডের জন্য সোজা হয়ে তাকায় না। এই মেয়ে পাত্তাই দেয় না আমাকে। সিনিয়র বলে কি জুনিয়রকে পাত্তা দেবে না? মেয়েটাকে পটাই কিভাবে? না থাক, শেষে বাড়িটাও যাবে আমার থেকে, বাসা ভাড়া পাবো না। এমন সময় আঙ্কেল বলে, রাজ, তোমার বাবা মা কোথায় থাকে? তারা কি শহরে থাকে না? জি, ওনারা গ্রামে থাকে। মা শহরে আসতে চায় না, পড়াশোনার জন্য আমি এসেছি। আচ্ছা, আর তুমি এখানে একা থাকো? কষ্ট হয় না তোমার? রান্নাবান্না কিভাবে কি করো? না আঙ্কেল, কষ্ট হয় না এখন, আমি অভ্যস্ত হয়ে গেছি। আর রান্না নিজে করি, কখনো কখনো, আর না পারলে বাইরে থেকে খেয়ে আসি। তুমি কি সবসময় রাতে বাইরে খাও, নাকি রান্না করো? আমি কাল তোমার জন্য কিছু রান্না করে দেব। তুমি ব্যাচেলর, কষ্ট হবে তোমার। না আন্টি, ধন্যবাদ, এখন আমি রান্না করার সময় পাই না, বাইরে থেকে কিছু খেয়ে নিই। রাতে আমি তেমন কিছু খাই না, আপনারা শুধু শুধু কষ্ট করবেন কেন? কথাটা বলে আমি রিদির দিকে তাকাই। সে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ আমরা কথা বলছিলাম, রিদি চুপ ছিল। রিদি এবার মুখ খোলে। তার কথাগুলো সবসময় যেন ছুরি দিয়ে আঘাত করার মতো শোনায়। আমাকে উদ্দেশ্য করে বলে, ও, তুমি যে শুধু বাইরে থেকে খাও তা নয়, তুমি তো বাইরে থেকে সব ধরনের কাণ্ড করেই এখানে ঢোকো, সব সময় ধাক্কা খাও। তোমার কি কোনো সমস্যা আছে, নাকি তুমি ইচ্ছাকৃতভাবেই? রিদির এমন কথা শুনে আঙ্কেল ধমকায়। রিদি, কি বলছো এসব? রাজ নতুন এসেছে, তুমি ওর সাথে এমন করে কথা বলছো কেন? নতুন জায়গাতে গেলে সববারই কিছু না কিছু ভুল হবেই। আমি তো ঠিকই বলছি বাবা। আপনার কি মনে হয় এসব ব্যাচেলার ছেলেদের এখানে ভাড়া দেওয়া ঠিক হয়েছে? এটা তো হৃদি, চুপ কর। রাজ, তুমি কিছু মনে করো না, ও একটু এমন, খালি বড় হয়েছে, কিন্তু কখন কি বলতে হয় জানে না। না আন্টি, ঠিক আছে, আমি বুঝতে পারছি উনি একটু বেশি অন্যরকম, একটা ছেলে পেয়ে ধাক্কা খেতে চায়। আমার কথা শুনে ওনারা দুজন হেসে ওঠে। আমিও বাঁকা হাসি দিয়ে রিদির দিকে তাকালাম। আঙ্কেল আর আন্টি অনেক কথা বলতে বলতে খাওয়া শেষ হলো।
দিদি আর আমার মধ্যে আর কোনো কথা হয় না। সে যেন খাবারের টেবিল থেকে পালিয়ে বাঁচতে চায়। আমিও তার দিকে তাকানো বন্ধ করি। দিদির ছোট ভাই আছে একটা, পিচ্ছি সে। খাওয়া শেষ হলো, তাই আমি রুমে চলে আসি। এসে শুয়ে শুয়ে একটু ফেসবুকে ঢুকে সাথে সাথে চোখ যায় ফ্রেন্ড রিকোয়েস্টের দিকে। এ কি, এটা তো বাড়িওয়ালার মেয়ে রিধি, কিন্তু উনি আমার আইডি কী করে জানলো? দেখলাম রিধিতা ইসলাম নামের আইডি থেকে রিকোয়েস্ট এসেছে। বাপরে, ছোট ভাইকে আবার বাড়িওয়ালার সিনিয়র মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়? এ মেয়ে আসলেই লুচ্চা। আমি ভাবি হয়তো আমার নাম দিয়ে সার্চ দিয়েছিল। আমি তার প্রোফাইলে ঢুকে, কত সুন্দর নাম মেয়েটার, রিধিতা ইসলাম রিয়া। পুরি বাবারে, নিকনেমটা কি দেখি, কিউটের আম্মু, ডানা কাটা পড়ি। কিন্তু যাই হোক, মেয়েটা কিন্তু সত্যি অনেক সুন্দর। প্রোফাইল কভারে রিধির ছবি দেওয়া। আমি সেটাতে ঢুকে ছবিটা বের করে দেখতে থাকি। অনেক সুন্দর, একদম ডানা কাটা পড়ি। এই রে, আমি এটা কি ভাবছি আর কি করছি? তাই ওখান থেকে বের হয়ে আসলাম। এমনকি ফেসবুক থেকেও চলে আসে, কিন্তু মেয়েটার একটা ছবি ডাউনলোড করে দিয়ে নিয়েছি। তাই আবার ছবিটা দেখতে থাকি। কেন জানি না, দেখতে ভালোই লাগছে। কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি, সেটা হচ্ছে বাড়িতে মেয়ে থাকলে কী কারণে ব্যাচেলরদের ভাড়া দেওয়া হয় না। ব্যাচেলররা বাড়িওয়ালার মেয়েকে এড়িয়ে চলেও বাড়িওয়ালার মেয়েরা এমনভাবে সামনে আসবে, কখনো এড়িয়ে চলা যায় না। যাই হোক, একটু বাজারে আসি, কারণ এখনও অনেক কিছু কেনার বাকি আছে। আর সব কিছু কিনে কয়েকটা ক্লাস করে বাসায় আসি রাত 10টার দিকে। বাড়ির গেট দিয়ে ঢুকে যাব, তখনই একটা পানির বেলুন এসে পড়ে আমার মাথায়। দূরে তাকিয়ে দেখি রিধি দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। সে জানেই না আমি এসেছি। তা বজ্জাত মেয়ে, আকাম করবে সে আর ফাঁসবো আমি। আমাকে দেখা মাত্রই দৌড়ে চলে যায় রুমে। কি ফাজিল মেয়েটা। আমি উপর তলাতে চলে আসলাম। নিজের রুমে এসে দরজা আটকাতে যাব, তখনই রিধির ছোট ভাই পিচ্চি রিদওয়ান এসে দাঁড়ায় সামনে। ছেলেটা হয়তো 6 বা 7-এ পড়ে। আমাকে বলে, ভাইয়া, বাবা রাতের খাবার খেতে যেতে বলেছে। না ভাইয়া, আমি রাতে খাই না তেমন, যাও কালকে আসবো। সে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে পড়ি। বিছানা এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ি আমি। সকালে অফিসের জন্য দ্রুত উঠি। রেডি হয়ে আমি দ্রুত বের হই। দেখি আমার আগেই রিধি আপু হাঁটছে। আজ তিনি বোরকা পরেছেন, হয়তো কোথাও যাচ্ছেন। আমাকে দেখা মাত্রই তিনি স্লো হয়ে হাঁটে। আমি পিছু পিছু যাই, কারণ আমার তাড়া আছে। গেট দিয়ে যখন বের হব আমার আগে তখনই তিনি বলতে শুরু করেন, এই ছেলে, কি করছো? সবাই দেখবে তো, ছাড়ো বলছি। আমি বোকার মধ্যে পিছন থেকে বোঝার চেষ্টা করি কি হলো, কাকে বলছেন তিনি। পরক্ষণে আমার নাম বলাতে বুঝলাম আমাকেই বলছেন। এই রাজ, কি করছোটা কি? বাবা দেখলে সমস্যা আছে, ছাড়ো বলছি এখনই। তোমাকে কিন্তু আমি চট দেবো গালে। তোমার সাহস তো কম না, পিছন থেকে আমার বোরখা টেনে ধরো। ছাড়ো এখনই, আমি কিন্তু তোমার সিনিয়র, তুমি জুনিয়র ভাড়াটিয়ার মানুষ। একটু কি হলো কি? আমি কোনো মতে পাশ কাটিয়ে ওনার পাশে চলে আসি। প্রথমে আমিও বুঝিনি হলোটাকে, পরে ঠিক মতো দেখে বুঝলাম ঘটনা কি হয়েছে। আমি ওনার দিকে তাকিয়ে থাকি। উনি ঘুরে আমাকে আবার বলে, কি হলো কি? ছাড়ো না কেন? আমি ওনার দিকে চোখ পাকিয়ে তাকাই। মেয়ে কি পাগল নাকি তার পেট খারাপ? আমি যদি ওনার পাশে দাঁড়িয়ে থাকি তাহলে পেছন থেকে বরকা কি টানবে? আমি ওনার হাত ধরি, সাহস নিয়েই ধরি। তারপর আলতো করে মুখটা ধরে ওনাকে ঘুরিয়ে দেখিয়ে বলি, এই যে দেখুন, আপনার বোরকা গেটের সাথে আটকে আছে, আর ভাবছেন আমি ধরে টানছি, এই জন্য আমাকে কথা শোনালেন? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই আপনার বোরকা ধরে টানবো? আমাকে কি অমন ছেলে মনে হয় আপনার? আর আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, মহাসুন্দরী? আপনি সুন্দরী নামে একটা ঘোড়ার ডিম। আসছে, তার বোরকা ধরে টান দেবো নাকি? হ্যাঁ, ভার্সিটিতে অফিসে কত সুন্দরী মেয়ে পড়ে আছে, পাত্তাই দিয়ে না, আর আপনার বোরকা ধরে টানবো নাকি? হ্যাঁ, কাউকে নিয়ে যা তা ভাবা বন্ধ করবেন মিস রিধি আপু। একটু গায়ের রং ফর্সা বলে, বাড়িওয়ালার মেয়ে বলে ভাড়াটেদেরকে নিজেদের থেকে তুচ্ছ মনে করবেন না। আর আসলে কি জানেন তো, মেয়েদের বুদ্ধি সবসময় যে হাঁটুর নিচে থাকে, আর তারা না জেনে যে বেশি পকপক করে, আমি তা জানতাম না। আপনাকে দেখে তার প্রমাণ হয়ে গেল, পেডি মানুষ। কথাগুলো বলে আর সেখানে দাঁড়াই না, ওনাকে ছেড়ে দিয়ে দ্রুত চলে আসি সেখান থেকে। আমার খুব হাসি পাচ্ছে। ওনার অপমানিত হওয়া চেহারাটা দেখার এত ইচ্ছে করছিল, কিন্তু সেখানে থাকলে নিশ্চিত মার খেতাম। যা শুনিয়ে এসেছি, আর জানি উনি সামনে পড়লে আর পকপক করবে না। ঠিক হয়েছে, দ্য ওয়েম্যান। বোরকা আটকালো ঘেটে, আর না জেনে আমাকে দোষারোপ করে।
অফিসের সামনে আসি, রেস্টুরেন্ট থেকে খেয়ে ভিতরে চলে আসি। আমি গিয়ে দেখি আমার সব কলিগরা এসে পড়েছে, তাই কাজ শুরু করে দিই। এদিকে কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেও পারি না, তাই লাঞ্চ করে আবার কাজে মনোযোগ দিই। সত্যি বলতে আমি কাজকে ভয় পাই না, তাই নিজের কাজ নিজেই করি। আবার মাঝে মাঝে কলিগদের কাজগুলোও করে দিই। আর কাজ করতে করতে অফিস ছুটির সময় হয়ে যায়, তাই বেরিয়ে পড়ি। আগে আগে যাই কাঁচামালের বাজারে, কারণ ঘরে রান্না করে খাওয়ার মতো কিছুই নেই, তাই কিছু বাজার করা লাগবে। বাজারে এসে ভালো মতো বাজার করে নিলাম। সব কিছু শেষ করতে করতে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দারুণ চাচা গেট খুলে দিল। আশেপাশে তাকালাম, দেখি ডাইনিটা নেই। যাক বাবা, দ্রুত রুমে চলে আসি। ফ্রেশ হয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। তখনই দরজায় টোকা পড়ে। রাতে আবার কে আসলো? ঋতুয়ান নাকি? দরজা খুলতে দেখি রীতি আপু সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক হই, এই মেয়ে কি অপমান বোধ নেই? সে কোনো কথা না বলে সোজা চলে যায় আবার রান্না করে। মেয়ের মাথায় সমস্যা আছে, সে এখন আবার রান্নাঘরে কেন? এই যে শ্বশুর সাহেব কি করেন? দেখতেই তো পাচ্ছেন। তা আপনি এইখানে কেন? আর সকালের জন্য আমি দুঃখিত, ওভাবে বলা ঠিক হয়নি। কেন আসতে পারি না এখানে? বারণ নাকি? আর সকালে যা বলেছো তাতে করে মন চাচ্ছিল একটা হাতুড়ি এনে তোমার মাথাটা ফাটাবো। পরে ভাবলাম না থাক, আমি একটু রিয়্যাক্ট করেই ফেলেছিলাম। আমি জানি আমি সুন্দরী, তখন মিথ্যে বলেছিলেন। এখন সর। কি হলো, এই মেয়ে কি পাগল হয়ে গেছে? তার গলার আজ কোনো ঝাঁজ নেই, বরং একটা করুণ ভাব ফুটে উঠেছে। আমি তার দিকে সরাসরি তাকাতেই সাহস পাচ্ছি না। পরে আবার না হেসে ওঠে, বা আমি হেসে উঠি। ধুর, কী যে করি। আমি তাড়াতাড়ি টপিক বাদ দিয়ে বললাম, তা কেন আসবেন না এখানে? আপনি অবশ্যই আসবেন। আমি তোমাকে রান্নার কাজে সাহায্য করতে চলে এলাম। মা বললো তুমি খুব সকালে বের হয়েছিলে, সারাদিন বাইরে ছিলে। আসার সময় তিনি দেখে তোমাকে বাজার করে আনতে। সারাদিন হয়তো ব্যস্ত ছিলে, আবার রান্না করবে, তাই মা আমাকে পাঠালো। তিনি আসতেন, তবে ওনার একটু বাতের ব্যথা হওয়ার কারণে আসছেন না। এই মেয়ে এক নাগারে কথাগুলো বলে থামে। কথাগুলো শুনে আমি কিছুটা নরম হই, কিন্তু তার সাহায্য নিতে ইচ্ছে করছে না। এটা কিভাবে মেনে নেব বুঝতে পারছি না। এমনিতেই আঙ্কেল আন্টি বেশ ভালো। কী যে করি। ভদ্রতা দিয়ে বললাম, না, তার দরকার নেই, আমি একাই পারবো। এই বলে আমি তার হাত থেকে সবজি কেড়ে নেই। তখনই উনি বলে, যান গিয়ে রেস্ট নিন, সারাদিন অফিস করে আবার বাসায় এসে রান্না করা কম কথা নাকি? আমি না করলে করবেটা কিছু নেই, রোজ তো করতে হবে। আমি করে দিচ্ছি তো। এবার তার কণ্ঠে সামান্য অভিমানের সুর। তার চেহারাটা আজ শান্ত দেখাচ্ছে এবং সুন্দর লাগছে আরও বেশি। এই রীতি আপু যেন কালকে সেই রীতি নয়, আজ বেশ মিশুক দেখাচ্ছে তাকে। আমার রান্না আমাকে করতে হবে আপু। কি করবে আবার? যান, শুধু শুধু কষ্ট করবেন কেন? বললাম না আমি আছি তো। আমি প্রতিদিন তোমার জন্য রান্না করে রাখবো। যাও তো এখন। কথাটা এমন করে বললো যেন আমি তার হাজব্যান্ড, আবার তার সাথে আমার যেন বিয়ে ঠিক। মেয়ের মতলব কি? তার কথায় আমি থমকে যাই। আমাকে নিয়ে তার এই আগ্রহ কেন? আর কেনই বা সে আমাকে প্রতিদিন রান্না করে খাওয়ানোর কথা বলে? আমি একটু কঠিন হয়ে যাই। আপনি কেন রান্না করবেন? আপনি আমার কে হন? জানতো এখান থেকে। কথাটা বলার সাথে সাথেই ওর মুখটা কেমন জানি হয়ে যায়। সেই মুহূর্তের জন্য তার চোখে এক গভীর হতাশা দেখতে পাই। সে আর কোনো কথা না বলে আমার সামনে থেকে চলে যায়। সে যেন দ্রুত সেখান থেকে পালাতে চায়। আমি আর কিছু বলি না, সে চলে যায়। আমার রান্না শেষ করি আমি। রান্নাটা আজকে অতি জঘন্য হয়েছে। রিদিকে দিয়েই রাঁধাতে পারতাম, যা হবার হয়েছে। রাত অনেক হয়। ভাবনাতে রিদিকে না ভাবার সময় নেই। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। কাল আবার অফিস আছে, তাই ঘুমিয়ে পড়ি। আজ দ্রুত উঠি, তাই খিদেটাও পাই বেশ। সকালে উঠে খাবারটা গরম করে খাই। রাতে রান্না করা খাবার গরম করে খেতে হলো। বউ না থাকলে যা হয় আর কি। তারপর অফিসে চলে যাই। সারাদিন অফিস করে সন্ধ্যার সময় বাসে আসি। আজকে রিদিকে একবার দেখিও নি আমি। যাবার সময়ও না, আসার সময়ও না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ছাদে চলে যাই। রান্না করার ইচ্ছে করছে না, কারণ বিদ্যুৎ নেই। তাই তারাবড়া খোলা আকাশটা দেখবো সন্ধ্যা রাতে। অবশ্য রাতের আকাশে দেখতে আমার ভালোই লাগে। আমি খুব সাবধানে ছাদে উঠছি। যদি আবার কারোর সাথে ধাক্কা খাই, কারোর সাথে আবার কি হয় তার নাই ঠিক। বাড়িতে কেবল রিদির সাথে ধাক্কা খাই বারবার। ছাদে উঠলাম। ছাদে গিয়ে দেখি রিদি ছাদে দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার অবয়বটা অন্যরকম সুন্দর লাগছে। কি মনে করে আমি গিয়ে তার কাছে দাঁড়াই। সে আমার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলে না। আমিও কিছু বলি না, তবে ভয় করছে যদি আঙ্কেল আন্টি এসে কিছু মনে করে কি না।
অন্ধকারে আমরা দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকি। বাতাসের শব্দ আর জোনাকির আলো ছাড়া আর কিছুই নেই। কি যে বলি, বোকার মতো প্রশ্ন করলাম, বিদ্যুৎ নেই তাই না? সেটা তো দেখাই যাচ্ছে। তাই তো। থু, আর কি কোনো প্রশ্ন খুঁজে পেলাম না। তবে তার কণ্ঠস্বর শান্ত। আজ কোনো ঝাড়ি নেই, কোনো অহংকারও নেই, কোনো বকাঝোকাও নেই। কালকের মতো মিষ্টি কণ্ঠ। আকাশে তারা দেখা যাচ্ছে। আমি বললাম, আপনি কি তারা দেখছিলেন ছাদে এসে? জানেন তারা গোনা? না, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। হুট করে আমার কথার মাঝে মেয়েটা যে এমন একটা কথা বলবে আমি কল্পনা করিনি। তার কথা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। আমি নিজেকে সামনে নিই, হয়তো তিনি মজা করে বলছে। আমি বললাম, আমার জন্য? মানে কেন? কালকে তুমি আমাকে যা বলে সেই কথাগুলো আমার মাথায় ঘুরছে। তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে না জেনে অপমান করেছি। কেটে বোরখা আটকালে তোমার দোষ কি? প্রথম দিন ধাক্কা খেয়েছিলে তোমার সামনে বই রাখা ছিল বলে, আর আমি তোমাকে কি কি বললাম। সে কথা শেষ না করেই থেমে যায়। আমি খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছি। আবারও চুপ হয়ে গেল চারপাশ। রিধিও চুপ। আমি তার নীরবতা ভেঙে দিয়ে বলি, দেখুন রিধি আপু, আমি রেগে গিয়ে আপনাকে অনেক কিছু বলেছি। আমারও অমন বলা উচিত হয়নি। আমি দুঃখিত। না রাজ, তুমি ঠিকই বলেছ। আমি বাড়িওয়ালার মেয়ে, গায়ের রং একটু ফর্সা আর সিনিয়র, এই অহংকারই তোমাকে তুচ্ছ মনে করেছিলাম। তুমি যখন বললে সুন্দরী নামের একটা ঘোড়ার ডিম, কথাটা আমার কানে লেগে থাকে। তুমি খুব ভালো করেই আমার অহংকার ভেঙে দিয়েছো। তাছাড়া যখন বললে আমি কে যে রেতে খাওয়াবো, যাই হোক, তুমি যে কত সম্মান নিয়ে কথা বলেছো ততক্ষণ বুঝতে পারিনি। ওহ, আমি চাইনি আপনি কষ্ট পান। আমি দুঃখিত আপু। কিন্তু কষ্ট তো আমি সেভাবে পাইনি। কেন যেন তোমার কথাগুলো না ভালো লাগে, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছিলাম। রান্না করতে চাইলাম। তুমি যখন জিজ্ঞেস করলে আপনি আমার কে হন, আমার তখন খুব খারাপ লাগে। আমি এখন তোমার বন্ধু হতে চাই। আর আমি জানতে চাই, আমার বন্ধুর হাঁটুর নিচে নয় তা আমি কিভাবে প্রমাণ করব? আমি তার কথা শুনে তার দিকে তাকিয়ে মৃদু হাসি। এই মেয়েটা হঠাৎ এত সহজ হয়ে গেল কিভাবে? এটা কি তার নতুন কোনো চালাকি, নাকি তার হৃদয়ে আসলে কোনো পরিবর্তন এসেছে? আমি এই দ্বিধায় থাকি। বললাম, প্রমাণ করতে হবে না। আপনি শুধু আর আমাকে না জেনে অযথা কোনো দোষারোপ দেবেন না। আর আমি আপনার বন্ধু হতে পারি, কিন্তু রান্নার দায়িত্ব সে তো আমার। ঠিক আছে, বন্ধুর মতো থাকতে চাও তো? বেশ, তবে কাল থেকে তোমার জন্য আমার হাতের স্পেশাল চা পাঠাবো। বন্ধুকে অন্তত এইটুকু তো করতেই পারি। আর তুমি আমাকে এখন থেকে আপু টাকা বন্ধ করবে। রিদিন নামেই ডাক। রিদিন মানে রাগ নয়। আমি এবার সত্যি সত্যি হেসে উঠি। এই ঝালমিশি হৃদি মেয়েটা আমাকে আর কত অবাক করবে। আমি তার প্রস্তাবে রাজি হই। বেশ, বন্ধু হিসেবে চা আমি সানন্দে গ্রহণ করব। আর হ্যাঁ, আপনি কিন্তু আসলেই সুন্দরী, একদম ডানাকাটা পরীর মতো। ঘোড়ার ডিম বলাটা ভুল ছিল আমার। আমার কথায় রীতি লজ্জায় মাথা নিচু করে হাসে। এই হাসিটা আগের উপহাসের হাসি নয়, একদম নির্মল এবং মিষ্টি হাসি। আমি বুঝতে পারি আমার জীবনে এই ডানাকাটা পরীর আগমন আমার ব্যাচেলর জীবনে নতুন রঙের সৃষ্টি করতে চলেছে হয়তো। ছাদে রিদি আর আমি পাশাপাশি দাঁড়িয়ে থাকি। তার মৃদু হাসির রেশ এখন আমার মনে লেগে আছে, কিন্তু সে আর তাকাচ্ছে না, কথা বলছে না। আমার মনে হচ্ছে তার মন খারাপ। এই যে ম্যাডাম, মন খারাপ নাকি নাকি শরীর খারাপ? কথা বলছেন না যে? রিদি চুপ করে থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে। তার নীরবতা আমাকে আরও ভাবিয়ে তোলে। কি হলো, কথা বলছেন না যে? কি বলবো? আর আমি তোমার কে যে কথা বলতে হবে? আমি বুঝতে পারি সে আমার বলা সেই কঠিন কথাটা মনে ধরে রেখেছে। আপনি আমার কি হন? আর এখন সেটা নিয়ে বেশ মজা নিচ্ছে। ওহ, এই কথা। আচ্ছা, আই এম সরি। এখন তো কথা বলুন। আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। সে এবার আমার দিকে ঘোরে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলেন। আমি তার দিকে তাকিয়ে থাকি। তখন সে আমার চোখ লক্ষ্য করে বলে, আমাকে কি তোমার পছন্দ হয়? তার এই প্রশ্ন শুনে আমি অবাক হই। এ কি বলছে সে? মানে হঠাৎ এ প্রশ্ন? আর এইরকম আজে বাজে কি বলছেন? তার মানে তুমি আমাকে পছন্দ করো না? আমি দেখতে এতটাই খারাপ? তার করুণ কণ্ঠস্বর আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি আর মিথ্যে বলতে পারি না। না না না, তা হবেন কেন? আপনি তো দেখতে অনেক সুন্দর, একদম পরীর মতো। আমি তো শুরুতেই আপনাকে। আমি থেমে যাই। কি বলছি আমি এসব? বাড়িটা আমার হারাতে হবে কি না? সে হুট করে প্রশ্ন করে। আমাকে ভালোবাসবে? তার প্রশ্ন শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। এই মেয়েটা কি করছে? কি হয়েছে তার? এইসব আপনি কি বলছেন?
এসব কথা যদি আঙ্কেল জানতে পারে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমি পারবো না। তাছাড়া আমি তো আপনার থেকে 2 বছরের জুনিয়র। এটা ভেবেই উনি হয়তো ব্যাচেলর থাকতে দিয়েছে। রাখো তো সিনিয়র জুনিয়র, তুমি পারবে না মানে কি? আর আমরা দুইজন বাবাকে যদি বুঝিয়ে বলি তাহলে উনি মেনে নেবেন। কিন্তু যদি না মেনে নেন তাহলে? তাহলে আমিও তোমার সাথে চলে যাব। তার এই সহজ সরল কথা শুনে আমার মনে মেঘ না চাইতেই যেন বৃষ্টি নামে। এটা কি ফাজলামো নাকি কি বলে মেয়েটা? কীভাবে ভালোবাসা হলো তার মনে আমার প্রতি? তা কোথায় যাবে আমার সাথে? যেখানে তুমি নিয়ে যাবে। সত্যি? যেখানে নিয়ে যাব সেইখানেই যাবে? হুম, সত্যি। এই কথা বলে সে মাথা লোকায় আমার বুকে, আর আমিও তাকে আলতো করে নিয়ে নিই আমার বুকের গভীরে। এইভাবে প্রায় 5 মিনিট আমরা দাঁড়িয়ে থাকি। একে অপরের হৃদস্পন্দন যেন শুনতেই পাই। তবে আমার হাত পা কাঁপছে। কোথা থেকে কি হয়ে গেল? ছাদে আসার পরেই দেখেছিলাম হৃদির চোখ ফোলা। মেয়েটা কেঁদেছে গত রাত না ঘুমিয়ে। কারণ আমি সকালে আর রাতে যা বলেছি মেয়েটা কষ্টই পেয়েছিল। তাকে ছাড়িয়ে নিয়ে বললাম, আচ্ছা সত্যি করে বলো তো, তোমার চোখ এত ফুলেছে কেন? এমনি ঘুমায়নি তাই। একদম মিথ্যা বলবে না। কাল রাতে আমার বলা ওই কথাটার জন্য, তাই তো? আমার প্রশ্নের উত্তরে রিদির চোখ ভিজে আছে। সে বলে, রিদি তুমি জানো কাল ওই একটা কথার জন্য আমার কতটা কষ্ট হয়েছে? এই পাগলি, কাঁদছো কেন? আমি তো আছি। অমনি পাগলিটা আবার জড়িয়ে ধরে। তার চোখের জল আমার শার্টটা ভিজিয়ে দেয়। আরে এ কি করছো? কাঁদছো কেন? আমার শার্ট ভিজে যাচ্ছে তো। তাহলে বলো, আর কখনো আমাকে কষ্ট দেবে না? কখনো ছেড়ে যাবো না তোমাকে। কিন্তু তুমি আমাকে ভালোবাসলে কিভাবে? জানি না, তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগতো। আমি কখনো কোনো ছেলের সাথে এভাবে কথা বলিনি। বাবা সবসময় গার্ড দিয়ে রাখতো। ছেলে বন্ধু নেই আমার কোনো। বাড়িতে কোনো ছেলে থাকতে আসলে আমার জ্বালাতেই সেগুলো পালাতো। তাই বাবা ব্যাচেলার ভাড়া দিলেও তিনি জানতো কদিন পর সে পালাবে। কিন্তু তুমি তো দেখি অন্যরকম। বাবাকে তোমার পছন্দ হয়, এভাবেই হয়ে গেছে। আমি সব কথা শুনে চুপ হয়ে থাকি। কিছু সময় পর বললাম, এবার চলো রুমে যাই। কিছুক্ষণের মধ্যে আবার তোমার আব্বু চলে আসবে, তখন ঝামেলা হবে। আচ্ছা, তুমি কি আব্বুকে অনেক ভয় পাও? যদি বাসা থেকে বের করে দেন। আর আমিও তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তাহলে এতদিন বলনি কেন? যদি তুমি তোমার বাবাকে বলে দাও, আর তোমার বাবা যদি বাসা থেকে বের করে দেন, তাহলে তো আর দেখতে পাবো না তোমায়। তাই? তাই। এবার চলো নিচে যাই। তারপর যে যার মতো চলে যাই। রুমে এসে বসে কিছু সময় পর দরজা কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই দেখি পাগলিটা প্লেটে করে খাবার নিয়ে আসে। আমি তো রাতে খাইও না, কি যে করি। এগুলো কে আনতে বললো? আর আমি তো রাতে খাইও না, শুধু শুধু নিয়ে আসলে কেন? চুপ একদম। তারপর পাগলিটা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আমার সেই রাতে না খাওয়ার অভ্যাসটা ভাঙা হয়। আর যখন খাওয়া শেষ হয় তখনই কড়া শাসন করে যায়। এখন চুপচাপ যেন ঘুমিয়ে পড়ি। আর আমি তাই করি। বেশ আরামেই ঘুমিয়ে আছি। সারা রাতের মিষ্টি খুঁচুটির পর ঘুমটা গাঢ় হয়েছে আমার। দিদির কথা ভাবতে ভাবতে রাতেই ঘুমিয়ে যায়, যার প্রভাবে ঘুমটা বেশ গভীর হয়েছে। হঠাৎ শুনতে পেলাম কে যেন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। আমি চমকে উঠি। সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি এসে দরজা খুলে দেখি পাগলিটা দাঁড়িয়ে আছে। হাতে একটা খাবারের প্লেটও আছে ওর। সে সাথে সাথেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই শুরু করে তার শাসন। এখন কটা বাজে দেখেছো? আজ অফিস যাবে না? এত বেলা অবধি ঘুমানে কিভাবে? আমি ঘরের দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়িতে 9টা বাজে। অফিস আজকে 10:30টায়, কিন্তু যেতে তো সময় লাগবে। তাই একদরে ফ্রেশ হতে চাই। রিদি আমার রুমে বসে আছে। ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। বের হতে যাব তখনই পেছন থেকে রিদি ডাক দেয়। এই কই যাচ্ছো? খাবে না? চলে যাচ্ছ কেন? আমাকে কিছু না বলে যাবে নাকি? ও হ্যাঁ, থাকো, দরজা লাগিয়ে চলে যেও। আর খাবো না, এখন আর সময় নেই। অফিসে গিয়ে খেয়ে নেব, মানে লাঞ্চে খাবো। না, এখন খেয়ে যাবে। আসো, আমি খাবার আনলাম। আর উনি নাকি না খেয়ে যাবে। সে আমার হাত ধরে টেনে বিছানায় বসালো। মেয়েটা কত কেয়ারিং। তার এই অধিকার বোধ আমাকে মুগ্ধ করে। না চাইতেও সেই অধিকারগুলো আমার উপর প্রয়োগ করে। ভালোই লাগে। এখন কি খেতেই হবে? দেরি হয়ে যাচ্ছে তো। দুপুরে খেয়ে নেব। হোক দেরি, তাও না খেয়ে যেতে দেবো না। বসো এখানে, আমি খাইয়ে দিচ্ছি। দেরি হলে তোমাকে বের করে দেবে না। অগত্যা আর কি করার, তার বারণ উপেক্ষা করে যাবার সাধ্য আমার নেই। অগত্যা আর কি করার, তার বারণ উপেক্ষা করে যাবার সাধ্য আমার নেই। দিদি প্লেটে করে পরোটার ডিম ভাজি এনেছে, সাথে আলু ভাজিও আছে। তার ভেতরে
আমার যত্নশীল মাকেও দেখতে পাই। মা যেন ঠিক এমনই করতো। যাই হোক, আমিও চুপচাপ বসেই খেতে থাকি আর পাগড়িটাকে দেখি। তার মুখে লেগে থাকা ভালোবাসার আভা আমার সকালটাকে আলোকিত করে দেয়। কি দেখো এমন করে? আমার পাগড়িটাকে, আমার তুলতুলির আম্মুটাকে। আমার কথায় সে হেসে ওঠে। তার হাসিটা আজ মুগ্ধ বাঁধনহীনের মতো চারপাশ ছড়িয়ে পড়ে। তার হাসির জন্য যেন আমি সবটা সময় পাগলামি করতে রাজি। এই মেয়েকে কখনো কষ্ট দিতে পারবো না। হ্যাঁ হয়েছে, তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যাচ্ছে তো। সময় কি আর নেই আজ তোমার? উঠছো দেরি করে। আজ না আসলে তো মনে হয় না যে সকালে উঠতে পারতে। হ্যাঁ কই, তুমি তো গালের কাছে দিচ্ছই না। তাড়াতাড়ি খাবো কেমনে? ধরো মুখের সামনে। কেন? খাও। রেডি আমার মুখের কাছে খাবার আনে, কিন্তু শেষ মুহূর্তে হাতটা সরিয়ে নেয়। তার এই দুষ্টুমি আমার ভালোই লাগে। সে আবার ধরে, আমি নিতে গেলে আবার সরিয়ে দেয়। আমি বলি, কই, দাও নাই তো, বারে বারে সরিয়ে নাও কেন? তুমি তো পারছো না নিতে। আমি হাত চেপে ধরে মুখে পুরে নিলাম। এইভাবে খুনছুটির মধ্যে দিয়ে খাওয়া শেষ হয়। সে নিচেই টিস্যু নিয়ে আমার মুখ মুছে দেয়, পানির বোতল এনে পানি খাইয়ে দেয়। এত কেয়ার মা ছাড়া আর কারো থেকে আমি পাইনি। এখন তাড়াতাড়ি অফিসে যাবে, কোনো জায়গাতে দাঁড়াবে না। অফিসে পৌঁছে আমাকে কল করবে, আমি অপেক্ষায় থাকবো। অসম্ভব। আমার কথা শুনে সে চোখ বড় করে তাকায়। তার চোখ দিয়ে যেন আগুন ঝরে। সে রেগে বলে, কি, তুমি এখন অফিসে যাবে না? তাহলে কোথায় যাবে শুনি? এই না না না, অফিসেই তো যাব। আমি বলছি কোথায় দাঁড়ানো এখন অসম্ভব। ও, তাই বল? যাই তাহলে। হ্যাঁ, তাহলে এখন যাও আর তাড়াতাড়ি চলে আসবে। অফিস শেষ হলেই ফিরবে। ঠিক আছে, কিন্তু একটা দাও তাহলে। আমি তার ঠোঁটে হাত দিয়ে ইশারা করি। সে বলে, কি দেবো? ওই যে প্রেমিক প্রেমিকা যে একজন অন্যজনের গালে দেয়, ঠোঁটে দেয়, সেইটা কি যেন বলে, মনে আসে না। নাটক করো, কিন্তু এখন না, কেউ দেখবে। তুমি যাও জলদি। আমার বুঝি লজ্জা করে না? তাই বুঝি? তোমরা লজ্জা করে? কিন্তু এখন কেউ দেখবে না, তুমি দাও। না হলে আমি তো যাব না। কিন্তু কেউ দেখবে না বললাম তো, এখানে তো কেউ নেই, তাহলে দেখবে কে? কেউ নাই মানে? যদি হাব্বু আসে, মা যদি এসে পড়ে? একটা চুমুই তো, না দিলে বেকআপ, কোনো কথা বলবো না। এসব কি বলো? মেরে তোমার হাত পা না ভেঙে দেবো যদি আর কখনো বলেছো ব্রেকআপের কথা। তাহলে কেন দিচ্ছ না? দিতে হবে, না হলে কাঁদবো কিন্তু। আমি পারবো না, আমার লজ্জা করে না বুঝি। রাখো তোমার লজ্জা, আমার সামনে লজ্জার কি আছে? আমরাই তো। রিধি চারপাশে তাকায়, সে কিছু বলে না। লজ্জায় সে লাল হয়ে গেছে। আমার বেশ ভালোই লাগছে রিধির এমন লজ্জামাখা চেহারা দেখে। আমি মুচকি আসি। সে একটু একটু করে এগিয়ে আসে। আমি বললাম, এখন দাও তাড়াতাড়ি, কেউ দেখবে না, তুমি আর আমি ছাড়া কেউ নেই, দেরি করো না তো। সে আবার দুপাশে একবার দেখে নেয়, তারপর দ্রুত আমার গেলে একটা চুমু এঁকে দেয়। ফুরি বাপরে, মনে হয় পেট ভরে খেয়ে এসেছ আর সব জোর এখানে খাটাচ্ছ। এত জোরে কেউ চুমু দেয় শব্দ করে? এত জোরে কেউ দেয় নাকি? আর একটু হলেই তো ওই গালটা চ্যাপ্টা হয়ে যেত। তোমার মাথা হতো। এখন যাও, সর তো, বাজিছে। যাচ্ছি। আর আমি জানি তুমি এখনো খাওনি, খেয়ে নিও, আমি পৌঁছে ফোন করব। আমি উঠে দাঁড়ালাম। রিদির পাশে ফোন আছে, সেটা রিদিকে দিতে বলবো, এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিধির পাশেই ছিল। সে ফোনের দিকে তাকায়। মারিয়া নাম সেভ করা একটা নাম্বার থেকে কল আসছে। আমি রিধির দিকে তাকালাম, সে ফোনের দিকে চেয়েই আছে। আমি ফোনটা নিলাম। প্রথমবার বেজে কলটা কেটে যায়, তারপর আবার কল আসে। আমি কলটা কেটে দিই। পকেটে ফোনটা রাখতে যাব, আবার কল আসে। আমি ফোনটা পকেটে রাখি। বের হতে যাব, তখন রিধি বলে, মারিয়া কি বারবার কল দিচ্ছে, রিসিভ করো না কেন? তার কণ্ঠস্বর হঠাৎ গভীর হয়ে যায়। তার চোখে সেই ভোরের ভালোবাসা আর নেই। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি। দিচ্ছে দিক, রিসিভ করতে ইচ্ছে করে না। প্রশ্নের উত্তর কিন্তু তুমি দাওনি। মারিয়াটা কে? আমার মনে এক অজানা ভয় কাজ করে। এখন সত্যটা বললে কি হবে? তাকে হারানোর ভয় আমাকে গ্রাস করে, কিন্তু মিথ্যা বলারও সাহস হয় না। তখনই আবার ফোনটা বাজতে শুরু করে। দিদি ফোনটা হাতে নেয়। সে আর আমার উত্তরের জন্য অপেক্ষা করে না, ফোনটা রিসিভ করে স্পিকারে দেয়। ওপাশ থেকে মারিয়া নামের মেয়েটা বলে, রাজ, আমাকে কেন ইগনোর করো? ফোন দিলে রিসিভ করো না কেন? গ্রামেও আসো না আর আগের মতো। আমাকে কি ভুলেই গেছো? আমাদের বিয়ের তারিখটা কিন্তু সামনের মাসেই। আমার বাবা তোমার মা বাবার সাথে কালকেও কথা বলেছে। হ্যালো, কথা বলো না কেন? রাজ, শুনতে পাচ্ছ?
তুমি কি বিজি? আচ্ছা, পরে কি ফোন করব? রিদি চুপচাপ ফোনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে এমন কিছু করবে ভাবতেই পারেনি। পৃথিবী যেন আমার পায়ের নিচ থেকে সরে যায়। মারিয়া আরও একবার হ্যালো বলে কলটা কেটে দেয়। রিদি কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। ওর মুখটা লাল হয়ে গেছে, তার চোখে জল জমতে শুরু করে দিয়েছে। সে আর দেরি না করে রুম থেকে বের হতে চায়। আমি তখনই রিদির হাতটা ধরি। সে আমার দিকে না তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, এভাবে আমাকে না ঠকালেও পারতে রাজ। তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, অথচ তুমি এমন বিশ্বাস ভাঙনি। কখনো ভাবিনি তুমি আমার সাথে এমন করবে। কখনো ভাবিনি আমিও কষ্ট পাবো কারোর থেকে। ভালো থেকো তুমি। তার কান্না ভেজা কথাগুলো আমার বুকে তীরের মতো লাগে। আমি তাকে বোঝানোর শেষ চেষ্টা করি। রিদি, একবার কথাটা শোনো। আমার কথা না শুনেই চলে যাবে? কি শুনবো? কি বলবে তুমি? বিয়ে ঠিক হয়ে আছে, আর কি শুনতে চাও? আমার কিছুই শোনার প্রয়োজন নেই। আচ্ছা রমা, রিদি প্লিজ, ব্যাপারটা এমন নয়। এই বিয়ের কথা আমার জানা। চুপ করো। তোমার কথা আমি শুনতে চাই না। তোমার সব কথা এখন মিথ্যে মনে হয়। তুমি আমার কাছে আসার আগে একবারও বলতে পারতে না? আমাকে স্বপ্ন দেখাতে তোমার লজ্জা লাগলো না? আমি ভয় পাচ্ছিলাম রিদি। আমি ভয় পাচ্ছ? আমি জানি তুমি ভয় পাচ্ছ, কারণ তুমি জানো তুমি আমার কাছে মিথ্যে ছিল। আমাদের ভালোবাসা একটা নাটক ছিল। তোমার সাহস হয় না সত্যিটা বল। আমার কাছে তুমি মিথ্যে ভালোবাসা দেখিয়েছো। এখন তোমার হবু বইয়ের ফোন এলো, এবার তো আমার হাত ছাড়ো। আমি আর থাকতে পারছি না তোমার কাছে। রিদি ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়। আমি বাধ্য হয়ে হাত ছাড়ি। আমার হাত শূন্য হয়ে যায়। রিদি আর কোনো কিছু না শুনেই হনহন করে চলে যায় আমার রুম থেকে। আমি ধপ করে বিছানায় বসে পড়ি। বুকের ভিতরটা আমার কেমন যেন করে ওঠে। মাথা কাজ করা বন্ধ করে দেয়। ভাগ্য কি আমার সাথে উপহাস করছে? আমি মারিয়ার কথা কাউকে বলিনি, কারণ আমি রিদিকে হারানোর ভয় পেতাম। গ্রামে মারিয়ার সঙ্গে আমার যে ধরনের সম্পর্ক সেটা রিদিকে বলবো ভেবেছিলাম, কিন্তু এই সম্পর্কটা যে বিরাট কিছু আমার কাছে তা নয়। বাবা মায়েরা আমার বিয়ে ঠিক করে, কিন্তু আমি কোনোদিনও মারিয়াকে সেইভাবে দেখিনি, যেভাবে রিদিকে দেখি। আমি দ্রুত ফোনটা হাতে নিই। রিদির কাছে ছুটে যেতে ইচ্ছা করে, কিন্তু সে আর আমার কোনো কথা শুনবে না। তার বিশ্বাস ভেঙে গেছে। এক মুহূর্তে আমাদের সব খুনসুটি, সব ভালোবাসা ধূলিসাৎ হয়ে গেল। এই প্রথম আমার মনে হয় ব্যাচেলারদের বাড়ি ভাড়া না দেওয়াটাই হয়তো ঠিক ছিল, কারণ এই ভালোবাসার যন্ত্রণা, এই সম্পর্ক ভাঙার কষ্টের ভার আমি এখন কিভাবে সইব? মারিয়া আমার জীবনে অনাগত ভবিষ্যতে কল হয়ে আসে, আর রিদি এখন চোখের জলের নাম। আমি দ্রুত ফোনটা নিই এবং মারিয়ার নাম্বারে কল করি। আমার এখন সত্যটা জানানো দরকার, কিন্তু এদিকে কি করে বোঝাবো যে মারিয়ার সঙ্গে আমার কোনোদিনও কিছু ছিল না, শুধু পারিবারিক চাপ ছিল। আমি মাথা চেপে ধরে বিছানায় বসে থাকি। আমার এখন কি করা উচিত? আমি কি মারিয়াকে সত্যিটা বলবো, নাকি রিদির পিছনে ছুটবো? আমি জানি রিদি এখন নিজেকে গুটিয়ে নিয়েছে। সে সহজে আর আমার কাছে ফিরে আসবে না। আমার সারাদিনের কাজ, অফিস সব কিছু ভুলে যাই। রিদির চলে যাওয়াটা আমার কাছে এক মুহূর্তের জন্য যেন দুনিয়া থেমে যাওয়ার মতো মনে হয়। আমি আজ সারাদিন রুম থেকে বের হইনি। কিছুই ভালো লাগে না। রিদির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, ফোন মেসেজ, কোনোভাবেই আমি রিদির সাথে যোগাযোগ করতে পারি না। আমার ফোন নাম্বার ব্লক করা, আর দরজা কড়া নাড়ার সাহস পায় না। সে আমার উপর প্রচণ্ড রেগে আছে, সেটা আমি জানি। কেটে যায় এক সপ্তাহ। এক সপ্তাহে আমি অনেকবার বাইরে ছাদে ঘুরঘুর করি, কিন্তু কোনোভাবেই রিদির সাথে যোগাযোগ করতে পারি না। এই সিনিয়র মেয়েটাকে যে আমি এইভাবে ভালোবেসে ফেলবো কখনো কল্পনা করিনি। তবে আর সম্ভব নয়, এভাবে রিদিকে হারাতে হবে ভাবতে পারি না। কিন্তু কি করব, মাথায় আসে না। আমার অসহায়ত্ব আমাকে গ্রাস করে। এর ভেতরে অফিস থেকে একদিন ফিরে শুনি রিদিকে দেখতে এসেছে ছেলেপক্ষ। 10 দিন পর রিদিকে আমি দেখি, সে সবার সামনে চুপচাপ বসে আছে। সামনে একটা ছেলে, সে রিদিকে পছন্দ করেছে। আমার বুকটা ভেঙে যায়। রিদিও বেশ হাসি খুশি। সে কি এত সহজে আমাকে ভুলে গেল? আমি যেন মানতে পারছি না এসব। আমি অনেক সাহস সঞ্চয় করি, সাহস করে সবার সামনে এসে দাঁড়াই। ড্রয়িং রুমে বিয়ের কথাবার্তা চলছে। সবার সামনে আসতেই আঙ্কেল আমাকে দেখে বদ্ধতার হাসি দেন। এসো রাজ, কি মনে করে? বসো এখানে। সবাই আমার দিকে তাকায়, রিদিও তাকায়। তার চোখে রাগ, অভিমান আর তার ছিল স্পষ্ট ছাপ। আমি সবার দিকে একবার তাকিয়ে খুব জোর গলায় বলতে শুরু করি, রিদি, এসব কেন করছো? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। তুমি কেন দূরে সরে যাচ্ছ আমাকে ভুল বুঝে? আমার থেকে সবটা না শুনে কেন তুমি এমন করছো? মারিয়ার জন্য তো? কথাটা শুনে রিদির মুখটা থমথমে হয়ে যায়। সে রাগ আর অহংকার যেন এক মুহূর্তে সরে যায় রিদি থেকে। সবার সামনে এমন প্রশ্ন করে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি সুযোগটা কাজে লাগাই। এই অপমান আমার সয়ে নিতে হবে। রিদি কিছু বলতে চাচ্ছিল, তার আগেই আমি বললাম,
তাহলে শোনো, আমার বাবা গ্রামে একজন ব্যবসায়ী। আমার মায়ের একটা কিডনি নষ্ট হয়ে যায়। সে সময় বাবার ব্যবসা খুব খারাপ চলে। মানুষের কাছে ঋণ করে মায়ের চিকিৎসা করাতেন তিনি। এমন করতে করতে বাবার অনেক টাকার ঋণ হয়। আমি এক মুহূর্তের জন্য থামি। হলরুমে পিনপতন নীরবতা। দিদি চোখ নামিয়ে নেয়। তার হবু বর, তার বাবা মা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বলি, বাবা তার শেষ জমিটুকু বিক্রি করে দেন গ্রামের মেম্বারের কাছে। মায়ের একটা কিডনিও জোগাড় হয়। জমি বিক্রি করে মানুষের ঋণ শোধ হলেও মায়ের চিকিৎসার জন্য আরও টাকার দরকার পড়ে। মেম্বারের থেকে 15 লাখ টাকা লোন নেন তিনি, কিন্তু মেম্বার টাকার জন্য বাবাকে একসময় অনেক চাপ দিতে থাকে। একদিন আমি বাবাকে নিয়ে ফিরছিলাম। মারিয়া আর তার বান্ধবীরা আসছিল। মারিয়া আমার বাবাকে চেনে। আমার সাথে সেদিন মারিয়ার প্রথম দেখা হয়। মারিয়া আমাকে পছন্দ করে, কেন করে জানি না। তার ঠিক 2 দিন পর মারিয়ার বাবা আমাদের বাড়িতে আসেন মারিয়াকে সাথে নিয়ে। এতটুকু বলেই আমার চোখ দিয়ে পানি পড়ার পরিমাণ বেড়ে যায়। আমার গলা কেঁপে ওঠে। রীতি এবার মুখ তোলে, তার চোখে জল টলমল করে। আমি বললাম, আমি বাড়িতে ছিলাম না, তবে পরে জানতে পারি উনি সেদিনই টাকা ফেরত চেয়েছেন। বাবা কষ্টে 5 লাখ টাকা দিতে পারলেও 10 লাখ টাকা বাকি ছিল। বাবা জানিয়েছিলেন এই মুহূর্তে সে এত টাকা কিভাবে দেবে। তখন মেম্বার বলেছিল টাকা না দিলেও চলবে যদি তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেয়। মানে আমাকে তার মেয়ের জন্য চেয়েছিল। কথাগুলো বলে জোরে একটা শ্বাস নিলাম। আমি রীতির চোখের দিকে সরাসরি তাকাই। তারপর বলি, মেম্বার বলেছিলেন আমার মেয়ে তোমার ছেলে রাজকে পছন্দ করেছে, তাই আমি চাই টাকার বিষয়টা বাদ দিয়ে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে। ছেলে শিক্ষিত আছে, শহরে চাকরি করে, আমার কোনো আপত্তি নেই। বাবা অনেক ভাবেন, তারপর রাজি হন। রাজি না হয়ে উপায় বা কী ছিল বলো? তবে আমার কথাতে পরে বাবা সময় নেন 2 বছর, কারণ আমার ইচ্ছে ছিল 2 বছরে বাবার ঋণ শোধ করে দেব। তাহলে তখন বিয়েটা আর করা লাগবে না। আমি 2 বছরে অনেক কষ্ট করেছি দিদি, অর্ধেক টাকা জোগাড় করেছি। সামনের মাসে 2 বছর শেষ হবে। হ্যাঁ, তোমাকে আমি এগুলো বলিনি সত্য, কিন্তু বলতে চেয়েছিলাম। হুট করে কি থেকে কি হলো জানি না, আমার কণ্ঠস্বর ধরে আসে। কি করব আর মাথায় আসে না। শেষবার বলি, আমি সত্যি তোমাকে ভালোবাসি দিদি, বিশ্বাস করো আমাকে। আমার কাছে এই পৃথিবীর সব কিছু চেয়ে তুমি বেশি মূল্যবান। আমাকে তোমার ভালোবাসা লাগবে না। বাবার জন্য হয়তো আমি মারিয়াকে বিয়ে করেও নেব, তবুও তোমাকে ভালোবাসবো, তোমাকে নিজের মনে করেই বাঁচবো। আমাকে মাফ করে দেবেন সবাই, আমি সবার সামনে এসব বলতে চাইনি। চলি, দয়া করে ভুল বুঝবেন না কেউ আমাকে, মারের কোনো দোষ নেই। কথাগুলো বলে আমি আর সেখানে দাঁড়ালাম না। দিদি কোনো কথা বলার বা ছেলেপক্ষে কোনো প্রশ্ন করার সুযোগ পায় না। আমি দ্রুত চলে আসি, কেউ আমার পিছু ডাকে না। রুমে ঢুকতে যাব এমন সময় বাসা থেকে ফোন আসে। বুকটা কেঁপে ওঠে আমার, না জানি আবার কি হলো। মা ফোন করেছে। রিসিভ করতে মা বলে, কি রে খোকা, শহরে যে গেলি আর খবর রাখিস না কেন? তোর বাবা যে খুবই অসুস্থ, দেখতে আসবি না? বাবার অসুস্থতার খবর শুনে আমার মাথা কাজ করে না। এই মুহূর্তে এই সংবাদ যেন এক বিশাল ধাক্কা লাগে আমার। দ্রুত বলি, বাবা অসুস্থ? আমি এখনই আসি মা, চিন্তা করো না, তোমাদের ছেড়ে আর থাকবো না। কথাটা বলে ফোনটা কেটে দিই। তারপর ব্যাকপ্যাক গুছিয়ে নিই। আমার কাছে এখন আর কিছু গুরুত্বপূর্ণ মনে হয় না। রিধি, চাকরি, টাকা, মারিয়া সব কিছু যেন এখন তুচ্ছ। আমার পরিবার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সিমটা ফোন থেকে খুলে ফেলি। এই মুহূর্তে আমি কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ রাখতে চাই না। মারিয়ার কল, অফিসের কল, এমনকি হৃদয় যদি অনুতপ্ত হয়ে কল করে কোনো কিছুরই জবাব আমি দিতে চাই না। আমি সোজা বাড়ি থেকে বের হয়ে যাই। গ্রামের বাড়ির বাসের টিকিট কেটে চলে আসি। বাস টার্মিনালে দাঁড়িয়ে যখন শেষবারের মতো যখন এই শহরের দিকে তাকাই, তখন চোখের কোনো জল চলে আসে। হৃদির কথা মনে পড়ে। হৃদি, তুমি হয়তো জানবে না, আমি শুধু তোমাকে ভালোবাসি বলেই তোমাকে মিথ্যা বলিনি। আমি হয়তো কখনো তোমাকে আর দেখতে পাবো না। আমার ভাগ্য আমাকে আবার সেই গ্রামে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে আমার জন্য অপেক্ষা করছে অন্য জীবন আর বাবার ঋণ। আমি নিজেকে বুঝিয়ে বলি, বাবার চেয়ে পরিবার এবং বাবার সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বাসে উঠে বসি। আমার সব স্বপ্ন, আমার সব ভালোবাসা, আমার সব আশা যেন এই শহরের ধোঁয়ায় মিলিয়ে যায়। আমি গ্রামে এসে শুনি বাবা অসুস্থ নন, আমাকে মিথ্যা বলে ডাকা হয়েছে। তার পিছনে কারণ মারিয়া। তবে ভালোই হয়েছে, অন্তত হৃদের জীবন থেকে সরে আসি, এটাই অনেক। ওখানে থাকলে হয়তো হৃদির সামনে পড়তাম, আরও কষ্ট হতো। হৃদি আমাকে এড়িয়ে চলতো, সেসব দেখলে খারাপ লাগতো। আমি পুকুর পাড়ে বসে আছি। পুকুর পাড়ের চারপাশ সুন্দর করে সুপারি গাছ লাগানো, সব কিছু আমাদের ছিল, কিন্তু এখন সব মারিয়ার বাবার। এই শান বাঁধানো পুকুর, সিঁড়িতে বসে পুকুরের পানির দিকে তাকিয়ে থাকি আর ঢিল ছুঁড়ে মারছি। বারবার হৃদির কথা মনে পড়ছে।
এমন সময় কারো আসার শব্দ শুনতে পাই। কে যেন আমার পাশে এসে বসেছে। আমি তাকিয়ে দেখি মারিয়া এসে বসেছে। মারিয়া দেখতে খারাপ তা নয়, তবুও মারিয়াকে কখনো আমি সেভাবে দেখিনি। তার কারণ মারিয়ার বাবার টাকার জন্য আমার বাবার সাথে অনেক বাজে ব্যবহার করেছেন। সেসব দেখে কখনো তার মেয়ের প্রতি ভালো লাগার তৈরি হয়নি। আমি তাকে দেখে বললাম, এ কি তুমি? হ্যাঁ, ফাইনালি তোমার সাথে আমার দেখা হলো। সেটা তো হবারই ছিল। শহরে সেই যে গেলে, কখনো গ্রামেই আসলে না? তোমার নাম্বার আমার কাছে অনেক আগে থেকেই ছিল, কল করিনি, ভয় পেতাম। তবে তুমি কিন্তু কেমন যেন শুকিয়ে গেছো। হ্যাঁ, একটু ব্যস্ততা, ক্লাস, পড়াশোনা, পার্ট টাইম কাজ, অফিসের কাজ সব করতে হয়। বাড়িতে এসে নিজে রান্না করে খাই। সব কিছু মিলে সময় চলে গেছে, খেয়ালই করিনি। আর চিন্তা করতে হবে না, বাবার আমি একমাত্র মেয়ে। তোমার কথা বলতেই বাবা রাজি হয়ে যান। আমার কথা সে কখনো ফেলতে পারে না। তুমি খুব লাকি যে আমার মতো মেয়েকে না চাইতেও পাচ্ছ। আমি কিছু বললাম না, কেবল পানির দিকে তাকিয়ে থাকলাম। ভালো লাগছে না কিছু। বারবার রিদির কথা মনে পড়ছে। মারে উঠে দাঁড়ালো, সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আমি ডাকলাম পেছন থেকে, সে ঘুরে মুচকি হাসে। আমি লাকি কিনা তা জানি না, কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে বিয়ে করতে চাইনি কখনো। বাবার মাথায় একগাদা ঋণ। রোজ তোমার বাবা অনেক অপমান করতেন বাবাকে, এমনকি জোর জুলুম করে পুকুরের জমিটাও নিয়ে নিয়েছেন তোমার বাবা। তোমার এই আবদারে আমার বাবা রাজি না হয়ে আর কই যাবেন বলো? আমার না চাওয়া সত্ত্বেও তোমাকে বিয়ে করতে হবে। আমি এবার সব সত্যি বলি, কোনো লুকোচুরি করি না। আমি মারিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আমি রীতি নামের একটা মেয়েকে ভালোবাসি, বিয়ের পরেও ভালোবাসবো। তোমাকে কখনো হয়তো মন থেকে মেনে নিতে পারবো না। তুমি চাইলে বিয়ে করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। তোমার বাবা আমাদের কাছে 10 লাখ টাকা পাবেন, বিয়ে হোক বা না হোক। সেই টাকা আমি শোধ করে দেব। 5 লাখ টাকা আছে, বাকিটাও ম্যানেজ করে ফেলবো। হয়তো স্বামী হিসেবে পাবে, কিন্তু আমি কখনো স্ত্রী হিসেবে তোমাকে মানতে পারবো না। কথাগুলো বলে মারিয়ার দিকে তাকালাম। সে কাঁদছে, তার চোখে জল দেখে আমার খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আমি চলে আসি সেখান থেকে। পরদিন সকালে মেম্বার তার লোকজন নিয়ে আসেন বাড়িতে। উঠানে অনেক হুলস্থুল অবস্থা। বাবাকে টেনে আনেন উঠানে। আমি দৌড়ে যাই। মেম্বার বাবাকে ধমকাতে শুরু করেন। তোর এত বড় সাহস! আমার টাকা নিয়ে পরিশোধ করার নাম নেই, আমার মেয়েকে কষ্ট দিস? তোর ছেলে আমার মেয়েকে কি বলেছে বল? সে শহরের একটা মেয়েকে ভালোবাসে, তার সাথে তোর ছেলের পীড়িত। আমার মেয়ে কষ্ট পাবে? তোদের বাড়ি সব জ্বালিয়ে দেবো আমি। টাকা দে এক্ষুনি, নাহলে বিয়ে এই মুহূর্তে হবে। ওনার কথাতে আমি 5 লাখ টাকা এনে ওনার সামনে রাখি। তারপর বলি, নিন আপনার টাকা, তবে 5 লাখ আছে, বাকিটা কয়েক মাস সময় দিন, পরিশোধ করে দেব। সময়? কোনো সময় হবে না, এক্ষুনি দে, নয়তো বিয়ে হবে, আর নয়তো সব কিছু জ্বালিয়ে দেবো। ঠিক তখনই এক অপ্রত্যাশিত কণ্ঠস্বর কানে আসে। তার দরকার নেই মেম্বার সাহেব, নিন আপনার টাকা। কথাটা কানে আসতেই আমরা সবাই সেদিকে তাকাই। 4 জন এসে দাঁড়িয়েছেন। সেই 4 জন হলো রিদির পরিবার। তাদেরকে দেখেই আমি অবাক। রিদি এখানে? আঙ্কেল মানে রিদির বাবা কথাটি বলছেন। তিনি এগিয়ে এসে টাকার বান্ডিল রাখেন আমার ব্যাগের ওপর। উনি আবার বলেন, এই যে আপনার 10 লক্ষ টাকা। আপনি কে? আমি রাজের 5 লাখ আর রাজের শ্বশুর, মানে আমার বাকি টাকা দিয়ে 10 লাখ টাকা আপনাকে দিলাম। টাকা নিয়ে চলে যান, আর আপনার মেয়েকে বলবেন আরও ভালো ছেলে দেখে বিয়ে করতে। টাকা পেয়েছেন, এখন যান, না হলে আপনার নামে থানায় কেস করব। চিনেন না আপনি আমাকে? আঙ্কেলের কথা শুনে মেম্বার টাকা নিয়ে চলে যান। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। আঙ্কেল বাবার সাথে কথা বলেন, আর রিদির মা আমার মায়ের সাথে। ওনারা দুজন সব কিছু বাবা মাকে খুলে বলেন। মা রিদির দিকে তাকায়। রিদি যে দেখতে সুন্দরী তা মায়ের পছন্দ না হয়ে পারে? রিদি কি সুন্দর? মাকে সালাম করে। আমি এইসব উত্তেজনা দেখে দূরে থাকার জন্য পুকুর পাড়ে চলে আসি। পানিতে পা ডুবিয়ে বসে থাকে। বেশ খানিকটা সময় পর রিদি আসলো আমার পাশে। সেও পা ডুবিয়ে বসলো। বাদর ছেলে, তোমার ফোন বন্ধ কেন? কতবার কল করেছি জানো? না বলে চলে এসেছো। ঠিকানা খুঁজে বের করতে কম কষ্ট হয়েছে? ভাগ্যিস বাড়ি ভাড়ার সময় বাবা তোমার ঠিকানা নিয়ে রেখেছিল। কেন এসেছো তুমি? উমা, কি বলো? কেন আসবো না? আমার হবু বাড়ির কাছে আমি আসবো না তো কি মারিয়ে আসবে? না, তা নয়, তবে তুমি তো বিয়ে করে নিতে চেয়েছিলে। হ্যাঁ, কষ্টে। পরে তোমার সব কথা শোনার পর বাবা রাজি হয়ে যান। জামাই হিসেবে বাবা তোমাকেই চায়, তাই আমি আর না করি কিভাবে? তাছাড়া ভেবে দেখলাম তুমি ভুল করনি। আমার মুখে হাসি ফোটে। সব ভুল বোঝাবুঝির অবসান হয়। ও, তাহলে এখন চুমু দাও। কি এখানে এখন?
না দিলে মারিয়ার কাছে যাব। তাকো তো। ফাজিল পাতর। কথাটা বলে হৃদি ঠোঁটে চুমু খায়। আহ কি শান্তি।